পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ, অনেকের প্রার্থিতাই বাতিল, আচরণবিধি লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি কমিশনের। বরাবরের মতো এবারও পৌর নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না নির্বাচন কমিশন, অভিযোগ বিএনপির। নির্বাচন নিয়ে মিথ্যাচার করা দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিমান বাহিনীতে যুক্ত হলো আধুনিক প্রশিক্ষণ বিমান। শিগগিরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত, প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চাপ থাকলেও আইএস বিরোধী কোনো জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত নয়, মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস সরকারের। প্রবাসী সময় সঙ্গে আছি আমি রামিম হাসান। শেষ হলো আসন্ন পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। শেষ দিনেও বাদ পড়েছেন অনেকেই। এক্ষেত্রে অনেকেই বলছেন রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বাতিল করা হয়েছে তাদের মনোনয়ন। আবার বৈধতা পাওয়া প্রার্থীরা ভোটে জয়ী হলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় জানালেন দৃঢ় কণ্ঠে। এদিকে প্রার্থীরা ইচ্ছুক হলে 13 ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় ও শেষ দিনে রাজশাহীতে 13টি পৌরসভার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় ঋণখেলাপি ও তথ্যের অসঙ্গতি সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। যাচাই বাছাই শেষ হলো, আমরা নির্বাচনের প্রস্তুতি হচ্ছি, আমরা এখন মাঠে কাজ করব। ময়মনসিংহের 9টি পৌরসভার উপজেলা পরিষদ কার্যালয়ে রোববার সকাল থেকেই ভিড় করেন নেতাকর্মীরা। দিনভর প্রার্থীদের মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা নিয়ে সেখানে উৎসব মুখর পরিবেশে সৃষ্টি হয়। বাছাইটা নিয়ে টেনশনে ছিলাম, তো আল্লাহর রহমতে বাছাইটা টিকে গেছি। আমার একটা টেনশন ছিল যে আমি যাচাই বাছাই টিকতে পারি কিনা, তো আমি যাচাই বাছাই টিকছি ইনশাল্লাহ। আশা করি আমাদের নির্বাচনটা সুস্থ হবে, সুস্থ হলে ইনশাল্লাহ আমি 2 নং ওয়ার্ড থেকে নির্বাচিত জয় হবে ইনশাল্লাহ। সিলেটে মেয়াদ শেষ হওয়া 3টি পৌরসভায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই উপলক্ষে উপজেলা পরিষদগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তো যাচাই বাছাই আমার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। তো আমরা নির্বাচনী আচরণবিধিকে মেনেই আমরা সঠিক সময়ে আমরা নির্বাচনের প্রচারণায় নামবো। বাংলাদেশের ব্যাংক সিআইবিতে আমার কোনো ঋণ খেলাপি আসে নাই। ষড়যন্ত্রমূলকভাবে সরিয়ে দেওয়ার জন্য আমার মনোনয়নপত্র বাতিল করেছেন। তার এই অভিযোগ সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। আমি বাছাইকালে উপস্থিত ব্যাংক কর্তৃপক্ষের স্বাক্ষরিত ডকুমেন্টস এবং তাদের উপস্থিতি আপত্তির প্রেক্ষিতে আমি আমার ব্যবস্থা নিয়েছি। রংপুরে বদরগঞ্জ পৌরসভার উপজেলা মিলনায়তনে সকল মেয়র প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এই পৌরসভায় 17,500 ভোটার রয়েছেন। এছাড়া গাইবান্ধা ও যশোর সহ দেশের বিভিন্ন স্থানে পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। ওসমান জাহান, সময় সংবাদ। সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলের প্রধানরা আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। রোববার কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মোটর শোভাযাত্রা ও জনসভায় অংশ না নিতে দলীয় প্রধানদের আহ্বান জানানো হয়। আচরণবিধি লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যারা সুবিধাভোগী না তারা অবশ্যই পারবেন, তিনি দলীয় প্রধান হোক অথবা সাধারণ কেউ পারবেন। তবে একটা বিষয় বিশেষভাবে তাদেরকে খেয়াল করতে হবে যে শোভাযাত্রা অথবা মিছিল এই ধরনের কোনো কিছু যেন না করেন, অথবা এমন কোনো সভা না করেন যেটা পথসভা বিরাট ব্যাপক সভা করতে পারবেন না, মিছিল করতে পারবেন না এবং শোভাযাত্রা করতে পারবেন না। এগুলো স্পষ্ট করে উল্লেখ করা আছে আমাদের আইনে। এই আইন ভাঙবেন না। যে আইন ভাঙলে যে কেউ হন না কেন আমাদের ব্যবস্থা নিতে হবে এবং সেটা আসলে খুব সুখদায়ক হবে না, সুখকর হবে না। নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদেরকে তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত জাতীয় ও সিটি কর্পোরেশনের মতো এবারের পৌর নির্বাচনেও নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা দেখাতে পারছে না। এখন যে নির্বাচন কমিশনকে আমরা দেখছি গত
জাতীয় নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত নিরপেক্ষতার চিহ্ন মাত্র আমরা তাদের কাছে পাইনি। এবং এইবারকার পৌর নির্বাচনে সেটা আরো বেশি করে দেখা দিয়েছে যে অতি কয়েকদিনের মধ্যে সমস্ত বিধি টিধি তৈরি করে তারা দিয়ে দিয়েছে, যে বিধিগুলো আপনার কোনো মতেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলকে অংশগ্রহণ করার জন্য যে একটা প্রস্তুতি সেটা নেওয়া সম্ভব হয়নি। এবং এটা আরো প্রমাণ করেছে যে তারা এখানে দলীয় নির্দেশ পালন করছে। এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা নির্বাচনে এসেছি শুধুমাত্র গণতন্ত্রের স্বার্থে, যাতে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করবার জন্য আমরা আমাদের কাজগুলো করতে পারি। পৌরসভা নির্বাচনে ধূম্রজাল তৈরি করে নির্বাচনকে নষ্ট করতে অতীতের মতো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি আরো বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। সম্বন্ধে এই কথা বলে নাই কবে বিএনপি সবসময় এই কথা বলেই থাকে। ওরা সবসময় অভিযোগ করা অভ্যাসই হচ্ছে ওদের এটা দল, নালিশ করা দল হলো বিএনপি। নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এখন কেমন করে বুঝলো সে? নির্বাচন থেকে শুরু হলো, অর্থাৎ তারা সবসময় প্রশ্ন রেখে ধ্রুবজাল সৃষ্টি করে নির্বাচন পরিবেশকে নষ্ট করতে চায়। ওরা হয়তো আশঙ্কিত, ওরা হয়তো আতঙ্কিত, ওদের জ্বালাপড়া রাজনীতি হয়তো জনগণ আবার প্রত্যাখ্যান করবে 30 তারিখ, এই জন্য তার ভয় পেয়ে এই কথা অজুহাতগুলো তৈরি করছে। প্রবাসের সময় আরো থাকছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে করার রিটের বিষয়ে হাইকোর্টের আদেশ 9 ডিসেম্বর। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। নিরাপত্তার প্রশ্নে ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার ফেসবুকের 2 প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি আরো জানান, ফেসবুক খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ফেসবুক ও সরকারের মধ্যে কি কি বিষয়ে বোঝাপড়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী। গত 18 নভেম্বর ফেসবুক সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয় সরকার। তখন সরকারের তরফে বলা হয়েছিল 2 শীর্ষ যুদ্ধাপরাধী সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এ সিদ্ধান্ত। 21 নভেম্বর 2 শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের পর থেকেই বাড়তে থাকে বিকল্প পথে ফেসবুকের ব্যবহার। এ বাস্তবতায় ফেসবুকের দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা 2 কর্মকর্তার সঙ্গে বৈঠক করলেন সরকারের 3 মন্ত্রী। উপস্থিত ছিলেন পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, ফেসবুকের কাছে তাদের কি চাওয়া, আর ফেসবুকই বা কিভাবে সহায়তা করতে সম্মত হয়েছে। আমাদের চাওয়ার ছিল যেটা আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের অনেকে অ্যাবিউজ করছে, আমাদের অনেক প্রপাগান্ডাও ফেসবুকের মধ্যে আসছে, আমাদের জাতীয় নিরাপত্তার কিছু প্রশ্ন ছিল, সেইগুলো আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলতেছি। আমাদের সঙ্গে সব ধরনের কথা হয়েছে, ফিল্টার করা এবং কতখানি চলবে সবকিছু নিয়ে কথা হয়েছে। দুপক্ষের বোঝাপড়ার বিস্তারিত না জানালেও আলোচনা সফল হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্রুটফুল ডিসকাশন হয়েছে। আমাদের যত ইন্টেলিজেন্সের যে সমস্ত ছিল প্রশ্ন ছিল, আমাদের নিরাপত্তার বাহিনীর যে সমস্ত প্রশ্ন ছিল, এগুলি সবই ডিসকাশন হয়েছে। তারা কতখানি সহযোগিতা করব সবগুলি হয়েছে। আমরা এটা নিয়ে আমরা মনে করি যে আমাদের সঙ্গে খুব সুন্দর এবং ফলপ্রসূ আলাপ হয়েছে। তো এখন আমাদের আরো কিছু চিন্তা ভাবনার বিষয় আছে, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আমরা শীঘ্রই এটার ব্যবস্থা নেব। তবে ফেসবুকের 2 প্রতিনিধি সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশে জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্ব আছে বলে পশ্চিমা বেশ কয়েকটি দেশ দাবি করলেও এই মুহূর্তে আইএস বিরোধী কোনো জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত হবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো দেশের নয়, জাতিসংঘের উদ্যোগে জোট গঠিত হলে যোগ দেওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না বাংলাদেশের। রিপোর্ট এহসান জুয়েলার। মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের তৎপরতা বন্ধ করতে 2014 সালের সেপ্টেম্বর মাস থেকে জোট গঠন করে যুক্তরাষ্ট্র। 10 দেশের এই জোট আইএসের বিরুদ্ধে দফায় দফায় বিমান হামলা চালায়। এখনো চলছে সে হামলা। কোনো জোটে না গিয়ে রাশিয়াও পৃথকভাবে বিমান হামলা চালাচ্ছে সিরিয়ায়। আর সম্প্রতি প্যারিস হামলার পর ফ্রান্সের উদ্যোগে যুক্তরাষ্ট্রের জোটভুক্ত দেশগুলো এবং রাশিয়াকে নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে।
আন্তর্জাতিক এমন সব তৎপরতার মধ্যে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশে আইএসের অস্তিত্ব থাকার দাবি করে দেয়া হচ্ছে নানা বিবৃতি। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে চাপ তৈরি করতেই এ ধরনের তৎপরতা। বাংলাদেশে যদি আজকে আইএস আছে বা জঙ্গিবাদ আছে বা আছে, এই ধরনের যদি একটা স্বীকৃতি আদায় করতে পারে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে সেটা কি দেশের মানুষ একবার ভেবে দেখবেন? এই অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নানামুখী চাপ থাকলেও আপাতত আইএস বিরোধী কোনো আন্তর্জাতিক জোটে যোগ দেওয়া উচিত হবে না বাংলাদেশের। আইএস এর ব্যাপারে ইনডাইরেক্টলি একটা বাংলাদেশকে প্রেশারাইজ করা হয়, আমি বলবো যে এটাতে বাংলাদেশে না যাওয়াটাই ভালো। বরং বাংলাদেশ গভর্নমেন্ট যে কথাটা বলতে পারে বা আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো যেতে বলতে পারে যে আমরা পূর্ণ সহযোগিতা দেব। কোনো বিশেষ রাষ্ট্রের অধীনে কোনো জোটে জয়েন করা, তাতে হয় কি একটা স্পষ্টভাবে নিজের পজিশনটা খুব বেশি ক্লিয়ার করে দেখা যায় এবং বাংলাদেশের আরও বোধহয় নিরাপত্তা ঝুঁকিটা হয়তো বাড়িয়ে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো দেশ নয়, জাতিসংঘের উদ্যোগে জোট হলে সহযোগিতা করবে বাংলাদেশ। আইএস বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে যদি কিছু কার্যক্রম গ্রহণ করা হয়, বাংলাদেশ সেটাতে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যে রিহ্যাবিলিটেশন, প্রচুর শরণার্থী ডিসলজড হয়ে যাচ্ছেন, তাদের সহায়তার জন্য ডাক্তার, নার্স বা প্রশিক্ষণ বা শিক্ষা সহায়তা এগুলি হতে পারে। তবে আইএস ইস্যুতে আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সময়ে দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরের পর গণহত্যা নিয়ে পাকিস্তানের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। রোববার বাংলাদেশকে ভারতের কূটনৈতিক স্বীকৃতির ৪৪তম বর্ষ উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে যারা বিদেশে অঢেল অর্থ ব্যয় করেছেন তারাও ব্যর্থ হয়েছে। দুই কুখ্যাত যুদ্ধাপরাধীর যে ফাঁসির রায় যখন কার্যকর হলো, তো সারা দেশে যে আনন্দ উল্লাস, এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আজকের এই যে যুদ্ধাপরাধীর বিচার তো চলছে, বিদেশে কিন্তু ধরুন ইউরোপিয়ান ইউনিয়ন তারা আমাদের সমর্থন করেছে। এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কি করেছে এখানে যে পাকিস্তানি দখলদার বাহিনী, সেটা সবাই জেনে ফেলেছে। তো আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে এবং ধৈর্য ধরে মাথা ঠিক রেখে কাজ করতে হবে। এদিকে সামরিক জান্তারা ১৯৭১ সালে বাংলাদেশের উপর যে অন্যায় অত্যাচার চালিয়েছিল, পাকিস্তানের বেশিরভাগ জনগণ এখন তা অকপটে স্বীকার করে বলে মন্তব্য করেছেন দেশটির মানবাধিকার কর্মী হিনা জেলানি। রোববার জাতীয় প্রেস ক্লাবে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস এর অনুষ্ঠানে তিনি কথা বলেন। পাকিস্তানের এখনকার বেশিরভাগ জনগণ মনে করে পাকিস্তানি সামরিক জান্তারা ১৯৭১ সালে বাংলাদেশের জনগণের উপর যে আচরণ করেছিল তা অবশ্যই অন্যায় ছিল। বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে আমরাও উপকৃত হয়েছি, কেননা বাঙালিদের এসব আন্দোলন সংগ্রাম পরবর্তীতে আমাদেরকেও পাকিস্তানি অত্যাচারী শাসকদের বিরুদ্ধে কথা বলতে অনুপ্রেরণা জুগিয়েছে। রোববার রাতে ধানমন্ডির ল্যাবেইড স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন ঔষধ জব্দ করে র্যাব। এর মধ্যে ২৬ ধরনের ওষুধ রয়েছে। একই হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের ব্যক্তিগত কর্মকর্তার কাছে অনুমোদনহীন ওষুধ থাকার অভিযোগে আরও ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এখানে আমরা ২৬ ধরনের আনরেজিস্টার্ড ওষুধ পেয়েছি, স্টোর করছে তারা এবং এটা ব্যবহার করছে, এবং এই কারণে আমরা এই ল্যাবেড কর্তৃপক্ষকে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা করেছি। আলী হোসেন সাহেব তার একজন অ্যাসিস্ট্যান্ট যে অ্যান্টি হিস্টামিন টাইপের ওষুধ রাখছে যেটা আনরেজিস্টার্ড, এবং সে সেখানে সে বলেছে যে একজন কেউ তাকে বানিয়ে দিয়ে যায়, সেখানে তৈরি করছে, এই কারণে তাকে আমরা ৫ লক্ষ টাকা জরিমানা করেছি। বেসরকারি মোবাইল ফোন কোম্পানির এক প্রকৌশলী সহ উত্তরা থেকে গ্রেফতার ৩ জেএমবি সদস্যকে ৫ দিন করে রিমান্ড দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি মোবাইল জ্যামার ও বেশ কিছু জিহাদি বইও জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, হোসেনি দালানে হামলার ঘটনার সাথে জড়িতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই ৩ জনকে গ্রেফতার করা হয়। হোসেনি দালানে হামলার সাথে সরাসরি জড়িত না থাকলেও তারা জেএমবির ওই গ্রুপেরই সদস্য।
রোববার তাদের সিএমএম কোর্টে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মূলত নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নির্দিষ্ট কোনো স্থানের ফোন নেটওয়ার্ক জ্যামার দিয়ে বন্ধ করে তারা বৈঠক করত বলে পুলিশ জানিয়েছে। এদের সামাজিক পরিচয় দেখা যায় যে মৌলবী মৌলানা হিসেবে ওয়াচ করে, কিন্তু ভিতরে এরা তাদের যে সিলেক্টেড গ্রুপ, টার্গেটেড গ্রুপ, সেই গ্রুপকে নিয়ে তারা ধর্মীয় শিক্ষার আড়ালে পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বা ইউনিফর্ম সার্ভিসের লোক যারা তাগুত শক্তির রক্ষক, তাদেরকে কেন হত্যা করা উচিত, তারা কিভাবে তাগুত শক্তির রক্ষক, এই বিষয়গুলো এরাই শিক্ষাদান করে থাকে। অবৈধ পথে রাতের অন্ধকারে ভারত যাওয়া ঠেকানো না গেলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা কঠিন হবে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। রোববার পিলখানায় বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় পার্বত্য এলাকার দুর্গম সীমান্ত সুরক্ষায় কারো উপর নির্ভরশীল না হয়ে বিজিবির সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তিনি। বিজিবি সদর দপ্তরে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, রাতে অবৈধ পথে ভারতে যাওয়া ঠেকানো না গেলে সীমান্তে মানুষ হত্যা বন্ধ করা কঠিন হবে। এ সময় পার্বত্য এলাকার দুর্গম সীমান্ত সুরক্ষায় কারো উপর নির্ভরশীল না হয়ে বিজিবির সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তিনি। গত বছরে ছিল যেখানে 40 জন, এবছরে তাও হয়ে গেছে প্রায় 33 জন না 35 জনের মতো। আমার যদি এরকম কোনো সামর্থ্য থাকতো যে আমার দেশের একটা লোকও বর্ডার ক্রস করবে না, তাহলে কিন্তু এটা হলো শূন্যের কোঠায় না হলো একদম কাছাকাছি চলে আসতো। কখন হচ্ছে আমাদের লোকজন যদি এই রাতের আধারে হলো বর্ডার ক্রস না করে। এ সময় 2013 থেকে 15 সালে সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে 2162 কোটি 29 লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে বলে জানানো হয়। যে মাদক সংক্রান্ত বিষয় হলো as far as I am concerned, zero tolerance. হাসপাতাল, স্কুল, বিভিন্ন বিওপিতে আধুনিকায়ন ছাড়াও বিজিবি সদস্যদের আবাসন সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান মহাপরিচালক। এছাড়া আগামী জানুয়ারি থেকে বিজিবিতে প্রথমবারের মতো নারী সদস্য নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়। 100 মহিলা সদস্য এই জানুয়ারি মাসের থেকে তাদের ট্রেনিং শুরু হবে। 100 দিয়ে হলে বিজিবিতে আমরা শুরু করছি। এদেরকে হলো এমপ্লয় করার পরে আমরা ন্যাক ব্যাচ থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করবো আর কি। ভারত ও মিয়ানমারের সঙ্গে অরক্ষিত সীমান্তে নতুন 35টি বিওপি নির্মাণে 479 কিলোমিটারের মধ্যে 207 কিলোমিটার নজরদারির আওতায় এসেছে জানানোর পাশাপাশি আরও 11টি বিওপি নির্মাণে কাজ চলছে বলেও জানান মেজর জেনারেল আজিজ আহমেদ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। বিপিএল এ শহীদ আফ্রিদির নেতৃত্বে বরিশাল বুলসের বিপক্ষে সিলেট সুপারস্টার্সের বড় জয়। আরেক ম্যাচে ঢাকাকে 6 উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। 30 ডিসেম্বরের পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল যাই হোক না কেন তাতে সরকারের উপর জনগণের আস্থা বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির পক্ষ থেকে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন তিনি। এছাড়া তার শাসনামলেই দেশে গণতন্ত্রের চর্চা ছিল বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আগামী নির্বাচন অর্থাৎ যে পৌরসভা নির্বাচন, এটা যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের সরকারের অতীতের অপকর্মের কথা মানুষ ভুলে যাবে। সরকারকে বুঝতে হবে এটা, মানুষের মনে সংশয় দূর করতে হবে, মানুষের মনে আস্থা ফিরিয়ে আনতে হবে। আমাদের অধীনে সমস্ত নির্বাচন সুষ্ঠু হবে। মানুষ পরিবর্তন চাচ্ছে, দুই দলে একই অবস্থা, দলীয় তন্ত্র, তাই লোকে চায় জাতীয় পার্টি আবার। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে 71-এ মানবতা বিরোধী অপরাধের সাজা নিশ্চিত করাকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বড় পদক্ষেপ বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক সেমিনারে বক্তব্য দেন তিনি। এদিকে গত কয়েক বছরে গুম হওয়া নাগরিকদের স্বজনদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। 19টি পরিবার
তারা যে প্রেস কনফারেন্স করেছে এবং তারা যে 2 বছর আগে আমার ছেলেকে বা আমার স্বামীকে বা আমার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আমি তার হদিস জানি না, সে কোথায় গেছে, সে বেঁচে আছে না মরে গেছে, এই তথ্যটুকু আমার কাছে নেই। এই প্রশ্নগুলো রাষ্ট্রের কাছে পৌঁছুক। বলতে হবে যে হ্যাঁ, নাগরিককে আমি কেন নিয়েছি, কোথায় নিয়েছি, এবং যদি রাষ্ট্র না নিয়ে থাকে, যদি কোনো অপরাধী চক্র এই কাজগুলো করে থাকে, সেই অপরাধী চক্রের হাত থেকে জনগণকে নিরাপত্তা নিশ্চিত করবার দায়িত্ব তো রাষ্ট্রের উপরেই বর্তায়। রাষ্ট্র তো সেই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। ৭১ যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা এবং সব প্রতিকূলতা পেরিয়ে ধৈর্যের সাথে অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সাজা নিশ্চিত করা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বড় পদক্ষেপ। বাংলাদেশ জাতি হিসেবে ৭১ সালে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দুঃসহ পরিস্থিতির মধ্য থেকে গেছে। এই অসহনীয় পরিস্থিতি রাষ্ট্র হিসেবে এই দেশকে শুধু নিজেদের নাগরিকেরই নয়, বিশ্ব মানুষের মানবাধিকার বিষয়ে সদা সতর্ক করে তুলেছে। নারায়ণগঞ্জের 7 খুন মামলার অধিকতর তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে আগামী বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। রোববার উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। আদালত শুনানিতে বলেন 7 খুনের পেছনে যে ষড়যন্ত্র ছিল তা মামলার অভিযোগপত্রে সুস্পষ্ট করে উল্লেখ করা হয়নি। মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যেই এই রিট করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী বিউটি বেগম। তদন্ততে কিছু ডিফেক্ট দেখা দিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য আমরা আবেদন করেছি সুপ্রিম কোর্টের কাছে যে ফার্দার ইনভেস্টিগেশন দেওয়া হোক। এই ফার্দার ইনভেস্টিগেশন যদি দেওয়া হয় তাহলে আমরা সত্যি শুধু এটা পাবো যে যেই নূর হোসেনকে আমরা ইনভেস্টিগেশন অফিসার তাকে কোনো সময় ইন্টারভিউ করতে পারে নাই, তাদের জিজ্ঞাসা করতে পারে নাই, কারণ এই কনস্পিরেসির মূল হোতা ছিলেন নূর হোসেন। পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান দম্পতি হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেয়ে ঐশী রহমান খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন তার আইনজীবীরা। তার আইনজীবী মাহবুব হোসেন রানা জানান, ঐশীর বয়স বিবেচনায় আবেদনটি করা হয়েছে। একই সাথে আপিলে নিম্ন আদালতে বিচারের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে বলেও জানান তিনি। গত 12 নভেম্বর বাবা মা হত্যার দায়ে মেয়ে ঐশী রহমানকে ফাঁসির আদেশ দেন আদালত। গত বৃহস্পতিবার ওই রায়ে নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। স্বাধীনতা 44 বছরের রফতানি আয়ে বাংলাদেশের অর্জনকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। 1972-73 অর্থ বছরে মাত্র 34 কোটি মার্কিন ডলারের রফতানি আয় গেল অর্থ বছরে পৌঁছেছে প্রায় 3200 কোটি ডলারে। বিশ্লেষকরা বলছেন, আগামীতে মধ্যম আয়ের দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখন নজর দিতে হবে নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণের দিকে। মোস্তফা মাহবুবের রিপোর্ট। 1971 সালে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন নিয়ে পাকিস্তানি শোষণ শাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালি জাতি। স্বাধীনতার 4 দশক পর সে স্বপ্ন অর্জনের পথে অনেকটাই এগিয়েছে দেশ। আর এ স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করেছে রপ্তানি খাত। যুদ্ধ পরবর্তী সময়ে রপ্তানি খাত পাট ও কাঁচা চামড়া নির্ভর হলেও সময়ের আবর্তনে সে তালিকায় যুক্ত হয়েছে তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ সহ হালকা ও মাঝারি শিল্পের নানা পণ্য। মাথাপিছু কম জমি নিয়ে তো আর কোনো দেশ অর্থনৈতিক উন্নয়ন ইতিহাসে করেনি। আমাদেরকে বিশ্ব অর্থনীতির সাথে ক্রমাগতভাবে বেশি সংযুক্ত হতে হবে। যেই শিল্প পণ্যগুলো আমরা বহুমুখীকরণ করে রপ্তানি করব, সেগুলোর কাঁচামাল এবং মধ্যবর্তী পণ্য পর্যন্ত আমাদেরকে আমদানি করতে হবে। এটাই আমাদের চ্যালেঞ্জ। অর্থনৈতিক অগ্রযাত্রার দৌড়ে নতুন বাজার বাড়ানোর পাশাপাশি আগামী দিনের রফতানি চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখনই প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 2024 সাল নাগাদ যদি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এটির কিন্তু সংকুচিত হয়ে আসবে। আমাদের অনেক পণ্যের যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতামূলক সক্ষমতা, সেখানে একটা চাপ পড়তে পারে। অন্যদিকে রফতানি উন্নয়ন পরিকল্পনায় ব্যবসায়ীদেরকেও সম্পৃক্ত করার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। 85% রপ্তানি করতেছে বিজিএমই,
তারা নিজস্ব কষ্ট চলতেছে, থাকে 15 ভাগ, সেটা নিয়ে ইপিবি ওয়ার্ক করছে। ইপিবিকে আরও শক্তিশালী হতে হবে, তাদেরকে আরও ডাইভার্সিফাই করতে হবে, তাদেরকে নিয়ে চেম্বার অফ কমার্সের কাজ করতে হবে। শ্রমনির্ভর শিল্প বিকাশের পাশাপাশি কম দামে পণ্য উৎপাদনেরও তাগিদ দিলেন বিশ্লেষকরা। আগামী দিনে মধ্যমায়ের দেশের রপ্তানি চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাবে বাংলাদেশ। অর্থনৈতিক সমৃদ্ধিতে সারা বিশ্বে শক্তিশালী অবস্থানে থাকবে লাল সবুজের পতাকা। প্রতিষ্ঠিত হবে গণমানুষের কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি। এখন এমনটাই স্বপ্ন দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গে থাকুন। দেশের টানে মাটির ঘ্রাণে স্টার কেবল কাছে টানে। আমরা দিচ্ছি আপনার পছন্দের সবকটি বাংলা চ্যানেল মাসিক মাত্র $15। স্পেশাল অফার, প্রতি মাসে মাত্র $15। দেখছেন প্রবাসী সময়। বাংলাদেশ ওয়েস্টার্ন ইউনিয়ন এবং এনসিসি ব্যাংকের যৌথ উদ্যোগে স্বপ্ন পূরণ প্রমোশনের আওতায় বিজয়ী 2 জন ব্যক্তিকে 1 লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়েছে। রোববার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এ সময় এনসিসি ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা বাংলাদেশে প্রাথমিক নির্বাচন প্রক্রিয়া শেষে এই 2 জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইয়েমেনের বন্দর নগরী এডেনের গভর্নর জাফর মোহাম্মদ সাদ ও তার 6 দেহরক্ষীর হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। টুইটারে দেয়া এক বার্তায় জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয় গভর্নরের গাড়ি বহরে তারাই বোমা হামলা চালিয়েছে। সকালে এডেনের তাওয়াহি জেলার গোল্ডমোর এলাকায় ওই বোমা হামলায় গভর্নরের পাশাপাশি নিহত হন তার গাড়িতে থাকা 6 জন রক্ষী। এর আগে ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যম সাবা গভর্নরের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। এর পরপর হামলার কয়েকটি ছবি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে দেখা যায় গভর্নরকে বহনকারী গাড়িটি রাস্তার একপাশে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। জাফর সাদ সম্প্রতি এডেনের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইয়েমেনের আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদির ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। সিরিয়ার রাক্কায় রোববার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 32 আইএস জঙ্গি নিহত হওয়ার খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাইটস। ওই হামলায় আহত হয়েছে অন্তত 40 জন। রাক্কা শহরে আইএসের মূল ঘাঁটি উল্লেখ করে সংস্থাটির প্রধান রামি আব্দুল রহমান জানান, শহরটিতে অবস্থানরত তথ্যদাতার বার্তার ভিত্তিতে রোববার উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে 15 দফা বিমান হামলা চালানো হয়। রাক্কার একটি হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে 32 জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। সম্প্রতি পার্লামেন্ট ভোটের ভিত্তিতে আইএস বিরোধী জোটে অংশ নেয় ব্রিটেন। এদিকে প্যারিস হামলার পর আইএসের অবস্থান লক্ষ্য করে হামলার হার বাড়িয়েছে ফ্রান্স। রাশিয়া ও জার্মানিও গেছে শক্ত অবস্থানে। বিপিএল এর খবর। টানা জয় তুলে নিল রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসে কে 6 উইকেটে হারিয়েছে সাকিবের রংপুর। আগে ব্যাট করে 7 উইকেটে 135 রান করে ঢাকা, জবাবে 4 উইকেট হারিয়ে জয় তুলে নেয় রংপুর রাইডার্স। ম্যাচ সেরা হয়েছেন জহুরুল হক অমি। মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় 19 আর ব্যক্তিগত 16 রানে আউট হন ওপেনার সাদনান। এরপর সাকিবের স্পিনে কাটা পড়েন আরেক ওপেনার শামসুর। সৈকত আলীও আউট হন 18 রানে। পরে দারুণ শুরু করেও পারেননি অধিনায়ক সাঙ্গাকারা।
তিনি আউট হন 29 রানে। তারপর আইকন নাসির হোসেন ইনিংসটাকে লম্বা করতে পারেননি, তিনি ফেরেন 30 রান করে। শেষ পর্যন্ত 135 রানে থামে ঢাকার ইনিংস। 136 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় রাইডার্স, তবে হার্ড হিটার সৌম্য সরকার দলীয় 38 আর ব্যক্তিগত 21 রানে আউট হন। বেশিক্ষণ স্থায়ী হননি ক্যারিবীয় ব্যাটসম্যান সিমন্সও, তিনি ফেরেন 18 রান করে। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে জহুরুল হক অমির অপরাজিত 35 রানে 10 বল বাকি থাকতে প্রত্যাশিত জয় তুলে নেয় রংপুর রাইডার্স। নতুন অধিনায়ক শহীদ আফ্রিদির নেতৃত্বে বড় জয় পেয়েছে সিলেট সুপারস্টার্স। দিনের প্রথম ম্যাচে সিলেট 9 উইকেটে হারিয়েছে বরিশাল বুলসকে। মিরপুরে টসে হেরে সিলেটের বোলিং তোপে বিপিএল এর সর্বনিম্ন মাত্র 58 রানেই গুটিয়ে যায় বরিশাল। জবাবে 52 বল হাতে রেখে 1 উইকেট খরচ করে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট সুপারস্টার্স। সিলেটের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে শুরুতেই সাবধানী বরিশালের 2 ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস ও ক্রিস গেইল। টুর্নামেন্টের মাঝামাঝি সময় বরিশালের সঙ্গে যোগ দেয় ক্রিস গেইলস, কিছুটা সাবধানী হলেও দলীয় 15 ও ব্যক্তিগত 12 রানে মাঠ ছাড়েন লুইস। উইকেটে থিতু হওয়ার আগে ক্রিস গেইলও ধরেন সাজঘরের পথ। দ্রুতই সতীর্থকে অনুসরণ করেন একটি জীবন পর রনি তালুকদার ও অধিনায়ক মাহমুদুল্লাহ। এরপর রবি বোপারার বোলিং তোপে উইকেট পতনের মিছিলে যোগ দেন সাব্বির, প্রসন্না ও মেহেদি মারুফ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বরিশালের ইনিংস থামে মাত্র 58 রান। বরিশালের পক্ষে সর্বোচ্চ 16 রান করেছেন মোহাম্মদ সামি। জবাবে স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই সাজঘরে ফেরেন লঙ্কান ব্যাটসম্যান মুনাওয়ারা। এরপর জুনায়েদ সিদ্দিক ও নুরুল হোসেনের জুটি নিশ্চিত করে সিলেটের জয়। এদিকে বিপিএল এর এবারের আসরে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ বরিশাল বুলস। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। দ্বিতীয় দিনের ম্যাচে সিলেট সুপারস্টার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। একই ভেন্যুতে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। পয়েন্ট টেবিলের শীর্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এদিন মাঠে নামবে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। মাশরাফি দলের প্রতিপক্ষ পুরো আসরে দারুণ খেলতে থাকা বরিশাল বুলস। দলে গেইল থাকা সত্ত্বেও সিলেটের বিপক্ষে সর্বনিম্ন রানে রেকর্ড গড়া বরিশালও চাইবে এই ম্যাচে ভালো কিছু করে দেখাতে। অন্যদিকে আরেক ম্যাচে কোয়ালিফায়ার খেলতে মুখিয়ে থাকা সিলেটের প্রতিপক্ষ রংপুর। দুদলই অবশ্য জয় ভিন্ন কিছুই ভাবছে না। থাইল্যান্ড টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের রানার্স আপ হয়ে রোববার দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে হারলেও মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্ব আসরের মূল পর্বে নিশ্চিত করেছে জাহানারা আলমের দল। বিশ্ব আসরের মূল পর্বে ভালো কিছু করতে হলে সালমা রুমানাদের আদর্শ প্রস্তুতির জন্য অন্তত 10টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন কোচ চম্পিকা গামাগে। এক্ষেত্রে বাংলাদেশ দলের কাছে সময় আছে প্রায় 4 মাস, আর এই সময়ে থাইল্যান্ডে বাছাই পর্বের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাবে বলেও জানান প্রধান কোচ। অন্যদিকে টি-20 বিশ্ব আসরের বাছাই পর্বে আইরিশদের কাছে ফাইনালে হারের কারণ হিসেবে অধিনায়ক জাহানারা আলম প্রতিকূল আবহাওয়াকে দুষলেন। আসরে টাইগ্রেসদের ব্যাটিং ব্যর্থতা ফুটে উঠলেও বোলিং বিভাগ ছিল দারুণ পারফরম্যান্সে। আসরে 16 উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হয়েছেন রুমানা আহমেদ। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পৌর নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। অনেকের প্রার্থিতাই বাতিল, আচরণবিধি লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি কমিশনের। বরাবরের মতো এবারও পৌর নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না নির্বাচন কমিশন, অভিযোগ বিএনপির। নির্বাচন নিয়ে মিথ্যাচার করা দলটির স্বভাব, বলছে আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। বিমান বাহিনীতে যুক্ত হলো আধুনিক প্রশিক্ষণ বিমান। শিগগিরই ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার সিদ্ধান্ত, প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং চাপ থাকলেও আইএস বিরোধী কোনো জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত নয়, মন্তব্য বিশ্লেষকদের। জাতিসংঘের অধীনে জোট হলে সহযোগিতার আশ্বাস সরকারের।
এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। আর সঙ্গে থাকুন সময়।